সবাইকে শুভরাত্রি। আমরা গত ক্লাসে এক্সপেন্ডিচার নিয়ে কথা বলেছিলাম। গত ক্লাসের ব্যাপারে কারো কোনো প্রশ্ন আছে কি? তো থাকলে নাই। বলতে পারেন। আমরা ইনকাম দেখিয়েছি 7টা খাত থেকে, রিবেটের ব্যাপারটা দেখিয়েছি, অ্যাসেসমেন্টের যে প্রাইমারি ইনফরমেশন সেগুলি দেখিয়েছি। ঠিক আছে, না থাকলে আমি পরবর্তী ধাপে যাচ্ছি। পরবর্তী ধাপটা হচ্ছে IT10B বা অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটি। তাহলে শুরুতেই আমরা একটু দেখি, আমরা ওইখানে যে সমস্ত ইনফরমেশন দিয়েছিলাম সেগুলো কিন্তু ফরওয়ার্ড হয়ে IT10B তে কিছু ইনফরমেশন চলে এসেছে। আপনি একটু খেয়াল করেন, IT10B তে কিছু ইনফরমেশন ফরওয়ার্ড হয়ে চলে এসেছে। এর মধ্যে পারিবারিক যে খরচটা আছে সেটা চলে এসেছে, তারপরে ইনকাম শোন ইন রিটার্ন সেটা চলে এসেছে, তারপরে হচ্ছে ট্যাক্স এক্সামটেড ইনকাম সেটাও চলে এসেছে। ট্যাক্স এক্সামটেড ইনকাম কোনটা ছিল? যে স্যালারি থেকে যেগুলি কর মুক্ত, ঠিক আছে, ওয়ান সেগুলি এখানে চলে আসছে। ওয়ান থার্ড আচ্ছা, টোটাল। যদি ধরে নেই এটা প্রথম বছর ফাইল, ঠিক আছে, প্রথম বছরের আয়কর রিটার্ন সাবমিশন, এখন কি করতে হবে? এগুলি কিন্তু সোর্স অফ ফান্ড, এখানে কিন্তু অলরেডি দুটো তথ্য চলে আসে। তার মানে যদি সেটা প্রথম বছর হয় তাহলে কি করে হবে, আর যদি সেটা দ্বিতীয় বছর হয় বা তৃতীয় বছর হয় তাহলে সেটা কিভাবে হবে? আপনাদের কাছ থেকে একটু শুনতে চাই, বলেন, জানা থাকলে দু একজন বলেন। এটা কিন্তু প্রথম বছর, প্রথম জি বছরের জি আমি জি সোর্স জি। অফ ফান্ডে দেখতে পাচ্ছি এই বছরের শুধু আয়টা আসছে, এই বছরের আয়। এই যে দুটো আয় আপনি দেখতে পাচ্ছেন, 16,54,080 টাকা এবং 3,50,000, এটা কিন্তু এই রানিং বছরের আয়। তাহলে বিগত বছরের আয়টাকে বা বিগত বছরের সঞ্চয়টাকে যদি আমরা আনতে চাই তাহলে কিভাবে আনবো? তাহলে আমরা এখন এইটা ধরলাম বিগত বছরের যদি হতো, তাহলে তাহলে প্রিভিয়াস এখানে শো ইয়ারের করতাম। নেট ওয়েলথ আমরা এই ঘরটাতে, এই যে ঘরটা এখানে দিতাম, তাই তো? এই যে জি জি। ঘরটা আমরা এখানে দিতাম, বেশ। তাহলে এটা হচ্ছে আমার প্রথম বছর। তাহলে আমি এখন অতীত জীবনের যে সঞ্চয়টুকু আছে, যে সম্পদটুকু অর্জিত হয়েছে, সেটা কোথায় আমি দেখাবো? সেটা দেখাবো হচ্ছে আদার রিসিপ্ট। এখানে লিখবো সেভিং ইন দা পাস্ট লাইফ। আপনি যদি বাংলায় লিখেন বাংলায় লিখবেন, ঠিক আছে। রেফারেন্স আমার এখানে নাই, রেফারেন্স এখানে রেফারেন্স দিতে পারেন। আপনি যদি 10 বছর ধরে চাকরি করেন তাহলে লিখে দিবেন 10 বছর ধরে চাকরি করি, ঠিক আছে। তাহলে এখানে আমি দিতে পারি, যেহেতু আমার আয় বেশি, তাহলে আমি 30 লক্ষ টাকার অতীত জীবনের আমার 30 লক্ষ টাকার সম্পদ আছে, এই মর্মে আমি শুরু করলাম নাকি। আমি ধরে নিলাম এটা কিন্তু টাকা না, ক্যাশ টাকা যে আছে ব্যাপারটা কিন্তু এরকম না, ক্যাশ টাকাও থাকতে পারে। আমি যে অতীত জীবনের সঞ্চয়টুকু নিলাম, ইনিশিয়াল যে অ্যামাউন্টটা নিলাম, সেটা বিভিন্ন উপায়ে আমার এখানে থাকতে পারে। সেটা বুঝতে আবার পেরেছি। ব্যাংক ব্যালেন্সে 10 লাখ থাকতে পারে, বাকি 20 লাখ টাকার আমার অ্যাসেট, বিভিন্ন নামে অ্যাসেট থাকতে পারে, তাই না? জি তাহলে জি। সেটা পরে আমরা সেটা দেখবো। তার মানে তার মানে এই তিনটা নিয়ে আমার কি হলো? তিনটা নিয়ে যা হলো সেটা হচ্ছে আমার সোর্স অফ ফান্ড। সোর্স অফ ফান্ডে প্রথমে হচ্ছে ইনকাম শোন ইন দ্য রিটার্ন আসলো, ট্যাক্স এক্সামটেড ইনকাম অ্যান্ড অ্যালাউন্স আসলো, পাশাপাশি আমার অতীত জীবনের যা সঞ্চয় আছে, আমার অতীত জীবনের যা অর্জন আছে সম্পদ, সেগুলির যোগফল আসলো। অর্থাৎ এই যে 30 লক্ষ টাকা আমি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমার পূর্ববর্তী বছরের সমস্ত ইনকামের বা যোগফল। সমস্ত সঞ্চয়ের সমস্ত সম্পদের যোগফল, ঠিক আছে। হতে পারে এখানে আমার 10 লক্ষ টাকা ব্যাংকে আছে, 20 লক্ষ টাকার জমি আছে, আমি যদি দুইটা ধরি। হতে পারে এখানে আমার 10 লক্ষ টাকার ব্যাংক ব্যালেন্স আছে, 10 লক্ষ টাকার সঞ্চয়পত্র আছে, অথবা এফডিআর আছে, আর বাকিটা ব্যাংকে আছে। বিভিন্ন ভাবে সেটা থাকতে পারে। তাহলে সোর্স অফ ফান্ডের ব্যাপারটা আমরা নিশ্চিত করলাম, ঠিক আছে, একটা পার্ট আমরা নিশ্চিত করলাম, ঠিক আছে। তার মানে আমার টোটাল সোর্স অফ ফান্ড আসলো 50,04,080 টাকা। সোর্স অফ ফান্ড কি? অর্থাৎ ফ্লো, অর্থাৎ আমার 30শে জুন 2025 পর্যন্ত আমার যত সোর্স আছে সেটার ভ্যালু হচ্ছে 50,04,080 টাকা। এর থেকে আমার আউটফ্লো আছে, অর্থাৎ আমার পারিবারিক ব্যয় আছে 3,69,000 টাকা। তাহলে এখন যাই, বাকিটা আমাদের কি করতে হবে? এই যে বাকি টাকাটা 46,35,080 টাকা, এটা কিভাবে আছে সেটা আমাকে এখন ব্যাখ্যা দিতে দেখাতে হবে। হবে, ঠিক আছে। আমি যদি এইভাবে ব্যাখ্যা দিই, ধরলাম এই পুরো টাকাটা আমার ব্যাংকে আছে, আমি ধরে নিলাম আমার আর কিছু নাই, পুরো টাকাটা আমার ব্যাংক আছে, আমি একটা একটা ধাপ করে যাব। তাহলে যদি ব্যাংকে যাই, তাহলে যে আমি অ্যাসেটের ড্রপ ডাউন মেনুতে ক্লিক করব। ক্লিক করার পরে ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে যদি আমি বলি ব্যাংকে আছে, তাহলে এখানে ক্লিক করব। এই যে ব্যাংকের, এটা নোটস, কারেন্সিজ, ব্যাংকস, কার্ডস অ্যান্ড আদার ইলেকট্রনিক ক্যাশ, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে কিন্তু এই অপশনটা কিন্তু কাজ করবে না। কেন কাজ করবে না? আপনি যদি এই অপশনটা ফিল আপ করতে চান, এখানে ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস আপনাকে দিতে হবে। কিভাবে দিব? এই যে এখানে সিলেক্ট করব ব্যাংক অ্যাকাউন্ট, সিলেক্ট করব কোন ব্যাংকে আছে সেটা, নাম সিলেক্ট করব, তারপরে অ্যাকাউন্ট নাম্বার আমি সিলেক্ট করব। আমি অ্যাকাউন্ট নাম্বার সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমি সেখানে ব্যালেন্সটা দিব। যদি বুঝলাম। আমি দেই
তাহলে কি হবে, এই ব্যালেন্সটা চলে আসবে। আমি এখন সেভ দিলাম, এই যে আমি সেভ ড্রাফট দিলাম, দেখি কি হয়। দেখুন, এই যে আমার সামারি অ্যাসেট এন্ড লাইবিলিটিস মিলে গেল কিনা, আমার যে অ্যাসেট এন্ড লাইবিলিটিস এর সামারি সেটা মিললো কিনা দেখেন। ক্যাশ সোর্স অফ ফান্ড, আউটফ্লো, ঠিক আছে। তারপরে হচ্ছে আমার পারিবারিক ব্যয় বাদ বাকিটা হচ্ছে আমার ব্যাংকে আছে, ধরে নিলাম আমার আর কোনো অ্যাসেট নাই, আমার কিন্তু রিটার্ন কমপ্লিট। মানে প্রথমে ছোট একটা এন্ট্রি আমি দিলাম, ছোট এন্ট্রি অর্থাৎ সিঙ্গেল এন্ট্রি, ঠিক আছে। আর কোনো কিছুই নাই আমি ধরে নিলাম। আর বাকিগুলি কি আছে ধরলাম, আপনি যদি রিটার্নটা পূরণ করতে চান তাহলে বাকিগুলি কি আছে, যেমন এই যে এখানে সব ইনফরমেশন আছে। বিজনেস ক্যাপিটাল, নন এগ্রিকালচার প্রপার্টি, এগ্রিকালচার প্রপার্টি, ফাইন্যান্সিয়াল অ্যাসেটস, মোটর কার, গোল্ড, ডায়মন্ড, জেমস, হ্যাঁ, ফার্নিচার, সবই আমি আসবো এখন। এখন ধরলাম এই গোল্ড আপনার যদি কেনা থাকে তাহলে ভিন্ন কথা, আর যদি গিফট হিসাবে ট্রিট করেন তাহলে সেটা ভিন্ন কথা, ঠিক আছে। তাহলে আমি আমি দিলাম যে আমার 10 ভরি গোল্ড আছে, সেটা গিফট হিসাবে আছে, তাহলে মূল্য কি দিব, শূন্য, যদি গিফট থাকে। আর যদি আমার পারচেজ থাকে তাহলে সেটা কি হবে, এখানে দেখেন পারচেজড, ইনহেরিটেন্স, গিফট। পারচেজড থাকে তখন আমাকে কি করতে হবে, আমাকে সেটার মূল্য দিতে হবে, আপনার যদি কৃত হয়। আচ্ছা, তারপরে কি আছে, আমি মানে অ্যাভারেজ যে প্র্যাকটিস সেটা দেখাচ্ছে। এখন আপনার যদি ফার্নিচার, ইকুইপমেন্টস অ্যান্ড ইলেকট্রনিক্স আইটেম থাকে তখন সেগুলো আপনি লিখবেন। আমি ধরে নিলাম আপনার অনেক কিছু আছে, আপনি একটা একটা এন্ট্রি করেও দিতে পারেন, পাশাপাশি আপনি অ্যাড করে নিতে পারেন। ধরলাম এটা দিলাম, টেলিভিশন। ধরেন আমরা যদি এভাবে লিখি আলমারি, কট, তারপরে আর কি আছে, ড্রপ, DROB অ্যান্ড আদার্স, ঠিক আছে। আমি দিলাম, বা আপনি ফার্নিচার গুলো এখানে তালিকা করে এখানে লিখলেন, এটা হচ্ছে আপনি সাজাবেন, এটা কিন্তু আমার শেখানোর কিছু নাই। পারচেজ আর পারচেজ। গিফট যদি হয় আপনি সেটা সিলেক্ট করবেন। পারচেজ হলে কি হবে বলেন, পারচেজ হলে ভ্যালু বসাতে হবে। ইনহেরিটেন্স হলে ভ্যালুর ব্যাপার আসবে না, পঁয়ত্রিশ সূত্রে আসবে, তাই তো। আমি ধরে নিলাম এভারেজ প্র্যাকটিস গিফট, তাহলে এখানে আমি 4টা আইটেম দিলাম, আমি দিলাম এখানে কোয়ান্টিটি আছে 5, হ্যাঁ, আমি ভ্যালু দিয়ে দিলাম শূন্য, ওকে, 5টা দিয়ে আমি শূন্য দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমি সেভ ড্রাফট দিলাম। যদি কোথাও ভুল হয় তাহলে ড্রাফট মানে সেভ ড্রাফট নিবে না, এই যে হয়ে গেল। এখন যদি আপনি ইলেকট্রনিক্স আইটেম দিতে চান, আপনি আরেকটা ঘর করেন, আপনি একটা একটা করেও দিতে পারেন। আমি আমি জাস্ট একসাথে দিলাম, ঠিক আছে, আপনি একটা একটা করেও দিতে পারেন, কোনো অসুবিধা নাই। এখানে দিলাম 2টা, হ্যাঁ। আপনি প্রত্যেকটা আইটেম আপনার সামারি করে, আপনার যদি 10টা আইটেম দিতে চান 10টা আইটেম দিবেন। বাট অনেক মানে যদি সবকিছুই গিফট দেখান তাহলে কনফিউজড হবে, একটা ফাইল অডিটে পড়লে তখন তো সেগুলি ভ্যালু যোগ করে দিবে। যখন ধরেন আপনার এসি, 5টা এসি আছে, আপনি যদি সেই 5টা এসিও গিফট দেখান তাহলে এটা যদি তারা না মানে, তখন তো 5টা এসির 2.5 লক্ষ টাকা বা 3 লক্ষ টাকা ট্যাক্স হয়ে যাবে, হবে কিনা। আপনি ছোট ছোট বিষয়গুলো আপনি গিফট হিসাবে চালিয়ে দিতে পারবেন, বাট যেগুলো ভ্যালুয়েবল সবকটাই আপনি গিফট হিসাবে চালাতে পারবেন না, ঠিক আছে। আপনি 5 ভরি গোল্ড দিতে পারেন, হ্যাঁ, এরকম থাকে, মানুষের 5 ভরি 10 ভরি থাকে, ঠিক আছে। তার মানে কৃত যদি হয় তাহলে কৃত লিখবেন, গিফট হলে গিফট লিখবেন। আপনি এখানে অনায়াসে নতুন নতুন র অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তাহলে আমার কিন্তু রিটার্ন এখানে কোথাও কিন্তু হিট করলো না, করলো কি, এখানে কোথাও কি হিট করেছে, IT10B তে হিট করে নাই। অ্যাসেটস এন্ড লায়াবিলিটিস এখানে কোথাও কোনো প্রভাব পড়ে নাই, তার মানে আমি আমার সমস্ত সম্পদ কিভাবে আছে কিভাবে পেলাম আমি ছোট 2টা এন্ট্রি দিয়ে বুঝিয়ে দিলাম। এখন ধরে নিলাম আমার ব্যাংকে ক্লোজিং আছে মাত্র 1 লাখ টাকা, তার মানে এই যে আমি সেভ ড্রাফট দিলাম, সেভ ড্রাফট দেওয়ার পরে দেখা যাচ্ছে আমার পার্থক্য আছে কত, 45,35,000 টাকা। এই টাকাটা কিভাবে আছে আমি চলেন এখানে এখন যাই। এখন এখন ধরলাম আপনি বিজনেসম্যান না, আপনি চাকরিজীবী, তাহলে কিভাবে হবে, তাহলে চাকরিজীবী হলে কিভাবে হবে, এই অ্যাসেটটা কিভাবে আছে, আপনার এগ্রিকালচার প্রপার্টি থাকতে পারে, নন এগ্রিকালচার প্রপার্টি থাকতে পারে। আমি ধরে নিলাম এখানে আপনার নন এগ্রিকালচার প্রপার্টি আছে, এই যে দেখেন আমি কোথায় ক্লিক দিচ্ছি, এটা কিন্তু আপনাকে খেয়াল করতে হবে। আমার কথা এবং এখানে স্ক্রিনটা দেখা দুইটাই কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে আমি ধরলাম যে আপনার এখানে একটা ডেসক্রিপশন লিখবেন, আপনার জায়গাটা কোথায়, মৌজা লিখবেন, মৌজা আপনি যেখানেই লিখেন। টাইপ অফ অ্যাকুইজিশন মানে আপনি কিভাবে পেয়েছেন, পারচেজ, ইনহেরিটেন্স, গিফট, পারচেজ। এরিয়া অফ প্রপার্টি, এরিয়া অফ প্রপার্টি মানে হচ্ছে আপনি যে পারচেজ করেছেন কতটুকু করেছেন। ধরলাম 5 শতাংশ, ইউনিট, ডেসিমেল, ভ্যালু ধরলাম 20 লক্ষ টাকা, তাহলে ভ্যালু অ্যাট দ্য এন্ড অফ দ্য ইনকাম ইয়ার সেম, যেহেতু আমরা কি করি সম্পত্তি পুনঃমূল্যায়ন করি না, তাহলে সেটাই থাকবে ভ্যালু। আচ্ছা, তার মানে দেখেন, তাহলে এখন কি যাই,
তার মানে আমার ব্যাংকে আমি কমিয়ে দিয়েছি 1 লক্ষ টাকা, আর আমার জমি আছে 20 লক্ষ টাকা। তাহলে এখন দেখি কি পার্থক্য আছে। আমার আরো 25 লক্ষ টাকার অ্যাসেট রয়ে গেছে, সেটা আমার ব্যাখ্যা দিতে হবে। যেহেতু আমার ব্যাংকে আর টাকা নাই, তার মানে আমি যে অতীত জীবনের সঞ্চয় নিলাম বা ইনিশিয়াল ক্যাপিটাল নিলাম 30 লক্ষ টাকা, তাহলে সেটা কিভাবে কিভাবে আছে সেটার ব্যাখ্যা কিন্তু আমাকে দিতে হচ্ছে। আর যদি শুধু ব্যাংকে থাকে তাহলে কোনো কথা নাই, আর যদি বিভিন্ন সম্পদে রূপান্তরিত থাকে তখন এভাবে আমাকে সম্পদটা এখানে দেখাতে হবে। তা আমি প্রথমে দেখালাম কি, নন এগ্রিকালচার। তাহলে আপনারা আশা করি এগ্রিকালচারটা পারবেন। নন এগ্রিকালচার দেখালাম। আবার এগ্রিকালচার প্রপার্টি, সেম 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 ফিল্ড। ঠিক আছে, আমি এগ্রিকালচার গেলাম না। এখন চলেন ফাইন্যান্সিয়াল অ্যাসেট দেখাই। ফাইন্যান্সিয়াল অ্যাসেট বিভিন্ন বিষয় আছে, শেয়ার আছে, সঞ্চয়পত্র আছে, ফিক্সড ডিপোজিট আছে, ডিপিএস আছে, লোন গিভেন টু আদার্স আছে, প্রভিডেন্ট ফান্ড টু আদার ফান্ড আছে, আদার ফাইন্যান্সিয়াল অ্যাসেট আছে। তাহলে যেটা সচরাচর প্র্যাকটিস আমি সেটা দিয়ে দেখাচ্ছি। একই রকম এই ফিল্ডগুলি, প্রত্যেকটা ফিল্ডে কি একই রকম। তাহলে আমি সঞ্চয়পত্রে ক্লিক দিলাম। তার মানে এখন এখন যে সঞ্চয়পত্রটা দেখাচ্ছি, এটা এটা কোথায় দেখাচ্ছি আপনারা বলেন। প্রথমে যে দেখিয়েছিলাম সেটা কোথায় দেখিয়েছিলাম বলেন। আমি এখানে টাইপ অফ সঞ্চয়পত্র ধরলাম 3 মান্থ, তো লেখাই আছে সঞ্চয়পত্র উপরে, দরকার নাই। তারপর হচ্ছে রেজিস্ট্রেশন, না তার মানে আমি ভুল দিলেও কিন্তু নিবে, এটা মনে রাখেন, ভুল ডাটা দিলেও কিন্তু সে নিবে। এখানে এই যে 2025-এ যদি ক্লিক দেন তাহলে এটা ছোট হয়ে আসবে 22। তারপর হচ্ছে 26/4, 26/4, তারপরে হচ্ছে ভ্যালু হচ্ছে 2 লক্ষ। তার মানে এখানে দেখেন টিডিএস কিন্তু নাই, আছে এই ফিল্ডগুলিতে টিডিএস মুনাফার পরিমাণ কি আছে। তার মানে ওইটা কোথায় ছিল, ইনকামে ছিল আর রিবেটে ছিল। মনে রাখবেন, আমি জাস্ট একটা ডাটা দিয়ে দেখাইলাম। আচ্ছা, আপনি যদি কাউকে লোন দিয়ে থাকেন তাহলে এই দাদা, যে দেখেন লোন দিলেও কি ইনকামে, করতে। দাদা জি, ইনকামে কোথায় ছিল, ইনকামে কোথায় এর হিট করছে আমি কি দেখাচ্ছি। ইনকামে? এই যে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস আমরা কিন্তু দেখিয়েছিলাম গতকালকে। এই দেখেন এখানে কিন্তু ফিল্ড অনেক বেশি, ভ্যালু, গ্রস ইন্টারেস্ট, টিডিএস ছিল। কিন্তু আমি যে ফাইনাল এই যে অ্যাসেটস এন্ড লাইবিলিটিস সেখানে কিন্তু এটা নাই, শুধু ভ্যালুটা আসবে। ভ্যালু হচ্ছে 2 লক্ষ, আবার সেভ দিয়ে দিলাম। দেখেন এখানে কমে গেল না। আচ্ছা দেখি কত কমলো, 20। এখন আছে 23 লক্ষ বাকি, দাঁড়ান। আচ্ছা 23 লক্ষ। আচ্ছা এখন আপনার আর কি থাকতে পারে বলেন। বলছিলেন যে মোটর কার দিব, মোটর কার যদি দেই, মোটর কার দিলে এখানে বিভিন্ন ধরনের তথ্য লাগবে। আমার কাছে কিন্তু এই তথ্য এখন নাই, মানে আপনি শুধু দেখে রাখেন কি কি তথ্য লাগবে। অর্থাৎ এখন একদম ডিটেল ইনফরমেশন ছাড়া আপনি কিন্তু রিটার্ন করতে পারবেন না। আগে যেমন মোটর কার আপনি লিখে দিলেই হয়ে যেত, তাই না, যে আমার একটা করলা গাড়ি, ঠিক আছে, এত টাকা মূল্য। এখন কিন্তু দেখেন রেজিস্ট্রেশন নাম্বার লাগবে, টাইপ অফ পার্টিকুলার্স লাগবে, টাইপ অফ অ্যাকুইজিশন লাগবে, ইঞ্জিন ক্যাপাসিটি লাগবে, ইউনিট লাগবে, তারপর অ্যামাউন্ট। তার মানে ডিটেল তথ্য লাগবে। তাহলে মোটর কার আমি এখানে দিতে পারছি না। প্রভিডেন্ট ফান্ড যদি আমি শো করতে চাই তাহলে প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্ট নাম্বার লাগবে, নেম অফ এমপ্লয়ার, পার্টিকুলার্স অফ ফান্ড, এটা কি ফান্ড, প্রভিডেন্ট না, ফান্ড এন্ড আদার ফান্ড যদি থাকে তাহলে আমি দিলাম এটা প্রভিডেন্ট। অ্যাকাউন্ট নাম্বার দিলাম একটা, ব্যালেন্স অ্যামাউন্ট। ব্যালেন্স অ্যামাউন্টটা কোনটা হবে, কিউমুলেটিভ হবে না প্রতি বছরেরটা হবে বলেন তো। কিউমুলেটিভটা হবে, ধরলাম এখানে 2 লাখ। কিন্তু এটা কিন্তু আপনি পান নাই। প্রভিডেন্ট ফান্ড দুই ভাবে প্রদর্শন করা যায়, ঠিক আছে, এটা কিন্তু আপনি পান নাই। এইখানে একটা প্রশ্ন ছিল দাদা, ওই দিনের হ্যাঁ প্রশ্ন বলেন। করছিলাম, গতকাল প্রশ্ন যেটা করছিলাম। এখানে প্রশ্ন হচ্ছে যে আমি তো একজন বেসরকারি এমপ্লয়ি। এখন আমার কাছ থেকে প্রতি বছর কাটে 60,000 টাকা, এবং কোম্পানি দেয় 60,000 টাকা। জি। এমনি এমনি করতে করতে ধরেন 5 বছর, বিগত 5 বছর থেকে আমাকে এই পর্যন্ত আমি পঞ্চম বছরে পা দিছি। হুম। তাহলে আমাকে 5 × 1,20,000, জি। তার মানে 6 লক্ষ টাকা হয়েছে। জি। আমি কি এই 6 লক্ষ টাকা দেখাবো, নাকি আমার শুধু আমার তরফ থেকে যে 3 লক্ষ টাকা গেছে সেটা দেখাবো এখানে? আচ্ছা। আচ্ছা এখন আমি এটা একটু আলোচনা করি। এক, আপনার যখন সেটা কর্তন হচ্ছে, আপনার টাকাটা যখন কর্তন হচ্ছে, কর্তন করলে কি করি আমরা, রিবেটে দাবি করি, তাই তো। জি জি জি। রিবেটে এটা হচ্ছে একটা ট্রিটমেন্ট। তারপরে এই কর্তনটা চাইলে আমি আমার পারিবারিক এক্সপেন্সে বাদ দিয়ে প্রদর্শন করতে পারি। তাহলে কি হয়, তাহলে আমার এতটুক টাকা যে আমি জমা দিচ্ছি কোম্পানিকে, এটা কিন্তু আপনার অ্যাকাউন্টে জমা হচ্ছে না, হচ্ছে কি আপনার অ্যাকাউন্টে জমা হচ্ছে কর্তনটা না, আমার অ্যাকাউন্টে কোম্পানির না। অ্যাকাউন্টে। কোম্পানির যে রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড জি নামীয় যে অ্যাকাউন্ট, সেখানে আপনার এটা জমা হচ্ছে। জি জি জি। ঠিক আছে, তার মানে আপনার এটা কর্তন হচ্ছে কিন্তু আপনি টাকাটা কিন্তু পাচ্ছেন না, এটা একটা ট্রিটমেন্ট। তার মানে পাচ্ছেন না, আপনি সেটা ব্যয়টা দেখিয়ে দিতে পারেন, তাহলে আপনার আয়টা কমে যাবে। সেটা হচ্ছে একটা প্লেন ট্রিটমেন্ট। অর্থাৎ এখানে আপনার এই টাকাটা কিন্তু আপনার হাতে না। এই যে প্রভিডেন্ট ফান্ড,
এই টাকাটা কিন্তু আপনার হাতে না। এখন ধরে নিলাম আপনি চাকরি করলেন 2 বছর, কোনো কারণে একজন এমপ্লয়ি চাকরির রুলস সে পূরণ করলো না, তখন কি সেই টাকাটা পাবে? না, পাবে না। মিনিমাম 5 বছর হইতে হবে। হ্যাঁ, পাবে না। তার জমাকৃত টাকাও কিন্তু না পাওয়ার পাবে। সম্ভাবনা আছে যদি সে কোনো ধরনের ক্রাইমে জড়ায়। পেন্ডিং জি। থাকতে পারে বা নাও পেতে পারে, ধরে নিলাম। তার মানে কি, এখানে যদি আমি এটার ভ্যালুটা দেই, টাকাটা কিন্তু অন্যের হাতে, আমি যদি ভ্যালুটা দেই, দিতে পারি, এটা কিন্তু অ্যাসেটটা আরেকজনের হাতে। তো এই ট্রিটমেন্ট আমরা দুই ভাবে করি সাধারণত। আমরা এই ট্রিটমেন্টটা প্রভিডেন্ট ফান্ডের যে কিউমুলেটিভ ব্যালেন্স এখানে আমরা দেই না। আমরা যারা প্র্যাকটিস করি সাধারণত দেই না। কেন দেই না? কারণ এটা তো আরেকজনের হাতে টাকা। যেমন ধরেন আপনার রিটায়ারমেন্টের, আপনি এখন সরকারি চাকরিজীবী, এইভাবে চিন্তা করেন। আপনি সরকারি চাকরিজীবী, আপনার আপনি 20 বছর পরে 30 লাখ 40 লাখ পাবেন, প্রতি বছর জমে টাকাটা। আমরা কেউই কিন্তু সেটাকে এখানে ইনপুট দেই না। কেন দেই না? আপনার তো এটা নিশ্চয়তা নাই কালকে যে মানে এই যে প্রভিডেন্ট ফান্ডটা আপনার কন্টিনিউ হবে। যেমন এভাবে চিন্তা করেন, বর্তমান প্রেক্ষাপটে গভর্নমেন্ট যারা সার্ভিস হোল্ডার ছিল, তাদের তো টোটাল চাকরিই নাই, আছে কি? তারা কি পাবে প্রভিডেন্ট ফান্ড, কোনো সরকারি সুবিধা পাবে? যাদেরটা না, যারা মানে, বহিষ্কৃত হয়েছে তারা পাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। আচ্ছা আচ্ছা, যখন একটা পয়েন্টই ধরলাম, আমি ধরে নিলাম আপনি পাবেন, কিন্তু বিষয়টার যে অনিশ্চয়তা সেটা আমি সামনে নিয়ে আসলাম। এটা তো অ্যাকাউন্টেন্সি, এটা তাই না? আমি আরেকজনের হাতে টাকা আমি কিন্তু সেভাবে ধরতে পারি না, আমি তাই ধরি নাই। আপনি ধরতে পারেন। ধরলে কি হবে? আপনি যদি এটা এখানে বিনিয়োগ দেখান, তাহলে বিনিয়োগ যদি দেখান তাহলে কিন্তু ডাবল বিনিয়োগ হয়ে যাবে। তার মানে তখন আপনার কিন্তু, যদি এইটা এখানে বিনিয়োগ আনেন তাহলে হচ্ছে, যদি না আনেন তাহলে ফ্যামিলি এক্সপেন্ডিচার থেকে বাদ দিবেন। আর যদি আনেন তাহলে ফ্যামিলি এক্সপেন্ডিচার থেকে বাদ দেওয়ার দরকার নাই, এখানে আপনি যোগ করে দিবেন কিউমুলেটিভ ফিগার। শুধু আমি, আমারটা, শুধু হ্যাঁ, আমারটা। আপনারটা দিবেন। কোম্পানিটা তো আপনি কি করে দিবেন? কোম্পানিটা তো বায়োবিও, হুম। আপনি দিতে পারেন। এটা যখন ডিপিএস এর মতো আপনি দিয়ে যেতে পারেন। ঠিক আছে, ডিপিএস এর মতো আপনি দিলেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আমি দুটো বিষয়ই, এটার পিছনের যে বিভিন্ন ব্যাপার সেটা আমি আলোচনা করলাম। এখন আপনি যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেভাবে আপনি ট্রিটমেন্ট দিতে পারেন। আমি ধরেন কারেন্টটাই শুধু দেখালাম, আমি কিউমুলেটিভ দেখালাম না। শুধু কারেন্টের যেটা আছে তাহলে তো 60,000 এটা ঠিক দেখালাম। হবে না, ঠিক হবে না। কারেন্টের তো, এটা তো আপনার বিনিয়োগ, তাহলে বিনিয়োগটা তো কিউমুলেটিভ হবে। হুম। বুঝতে পারছি। গত বছর বিনিয়োগ ছিল, তাহলে এটা প্রতি বছর তো 60,000 থাকলে তো আপনার অ্যাকাউন্টিং হবে না। জি, বুঝতে পারছি, বুঝতে যেমন পারছি। ধরেন প্রভিডেন্ট ফান্ড আমি একসাথে পাবো, তখন কি করব? প্রভিডেন্ট ফান্ডের টাকা আমি একসাথে রিসিভ করে নিয়ে নিব। ধরেন আমি কিছু দেখালাম না, আমি শুধু ব্যয় দেখালাম, বিনিয়োগ দেখালাম। বিনিয়োগটা কি করলাম? এই বিনিয়োগটা তো আর আমার কাগজে যদি না দেখায়, তাহলে বিনিয়োগটা কি করলাম? আমি ফ্যামিলি এক্সপেন্ডিচার থেকে বাদ দিলাম। তখন যখন আমি পাবো, তখন কি করব? আমি একসাথে রিসিভ দেখাবো। আমার তো এটা ট্যাক্স হচ্ছে না, আমি একসাথে রিসিভ করে দেখাবো। ঠিক আছে, জি, জি। এই হচ্ছে বিষয়টা। আচ্ছা, ধন্যবাদ, সুন্দর একটা পয়েন্ট আলোচনা হলো। স্যার জি, বলেন। স্যার আমি আরেকটু একটু একটু করছি। স্যার জি এই জিনিসটাতে আমি স্যার গতকাল কোশ্চেন করছিলাম যে আমাদেরটা রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড না, কিন্তু কন্ট্রিবিউটেড প্রভিডেন্ট ফান্ড। আমাদেরটা ও, সিস্টেমটা হলো কিরকম স্যার, আমার নাম প্লাস আমার প্রতিষ্ঠানের নাম যৌথভাবে একটা অ্যাকাউন্ট করে দিচ্ছে আর কি। জি ওইখানে জি যে আমার প্রভিডেন্ট ফান্ডের টাকাটা যোগ হচ্ছে। যেমন স্যার আমি এই বছর যেমন ব্যালেন্স আনলাম, যখন আমি দেখলাম আমার এবং প্রতিষ্ঠান দুজনে মিলে সাপোজ 12 লাখ টাকা হয়েছে, আরো এই যে 7-8 বছরে আরো ইন্টারেস্ট হয়েছে 2 লাখ টাকা। মানে আমি যখন ব্যাংক থেকে কাগজ আনলাম আমাকে কাগজ দিল 14 লাখ টাকা। জি জি জি। সেক্ষেত্রে স্যার আমি মানে সেক্ষেত্রে তো আরো প্রবলেম মনে হচ্ছে আমার কাছে না, আমারটা। কোনো প্রবলেম না, এটা সেক্ষেত্রে কোনো কি? প্রবলেম না। আপনি ট্রিটমেন্ট, আপনি ইন্টারেস্ট কিন্তু আপনার হাতে পান নাই। জি স্যার, আমি এটা আর আমি ইন্টারেস্ট আরেকটা দেখাই কথা না বলি। কখনো স্যার আর কি। আচ্ছা, অসুবিধা নেই, আমি তো ডিটেল আলোচনা করছি। যেমন ধরেন আপনি এফডি করেছেন, কন্ডিশন হচ্ছে আপনার 10 বছর পরে আপনি সেটা ভাঙাবেন। তা এখন ব্যাংক যেটা করে সেটা হচ্ছে ইন্টারেস্ট অ্যাপ্লাইড করে রাখে। এটা আমরা কমার্সের ভাষায় বলি প্রভিশন। জি অ্যাপ্লাইড স্যার। ইন্টারেস্ট, আপনাকে কিন্তু ইন্টারেস্ট দেয় নাই। না স্যার। অ্যাপ্লাইড ইন্টারেস্ট, হ্যাঁ, ওই অ্যাকাউন্টে হয়তো ইন্টারেস্ট এসেছে, বাট সেটা তো আপনার অ্যাকাউন্টে আসে নাই। আর ওইখানে তো জি স্যার। যৌথ অ্যাকাউন্ট, আপনার যৌথ সিগনেচার, অ্যাকাউন্ট। হ্যাঁ, যেভাবেই বলেন সেটা হচ্ছে কোম্পানির অ্যাকাউন্ট, আপনার নামে আছে কিন্তু এটার কোম্পানি মেনটেনকারী তো অ্যাকাউন্ট, জি কোম্পানি। স্যার। জি স্যার। ঠিক আছে,
তাহলে আপনি ট্রিটমেন্ট জি করতে স্যার, পারেন, বুঝতে কিন্তু পারছি। আপনি এভাবে রিসিভ করতে পারেন না, কারণ এটা তো আপনি পান নাই। আর যদি ইন্টারেস্ট নিয়ে জি আসেন তাহলে ইন্টারেস্ট হলে টিডিএস দেখাতে হবে, এটা তো আপনার নামে না। জি স্যার, আর এক্স্যাক্টলি। ইন্টারেস্ট এভাবে যদি আনেন তাহলে তো ট্যাক্স ডবল হয়ে যাবে। তাই আপনি একবারে আপনি জি রিসিভ স্যার, করবেন, অনেক। আপনি রিসিভ করবেন প্রভিডেন্ট ফান্ড, আপনি রিসিভ করবেন কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড। আপনি তো ইন্টারেস্ট রিসিভ করবেন না। ইন্টারেস্ট রিসিভ করলে তো আপনার লস। জি স্যার, বুঝতে আচ্ছা, পারছি স্যার আর কি। জি জি, ধন্যবাদ। আচ্ছা, তাহলে এই যে থ্যাংক ইউ। বিষয়গুলি, তাহলে এখন আমি যদি এখন আমার যত ধরনের সম্পদ থাকে, তার মানে আমার 21 লাখ টাকা এখন ধরলাম যে আমার, আমি এখন ব্যাংকের অ্যাকাউন্ট কমিয়ে দিলাম, ঠিক আছে? এখন আমি টোটালটা এই 22 লক্ষ টাকা টোটালটাই আমি কি করব, ব্যাংকে রেখে দিব, দিলাম। দেখেন আমার এটা কিন্তু মিলে গেল। এই যে এই ডিফারেন্স কিন্তু জিরো হতে হবে। তার মানে এখানে শুধু অ্যাসেট 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 গুলো এন্ট্রি করবেন। এখন ফিক্সড ডিপোজিট, আপনার যদি ডিপিএস থাকে তাহলে সেখানে এটা এন্ট্রি করবেন, ঠিক আছে? অপশন দিয়ে আছে, এন্ট্রি করবেন, ঠিক আছে? আচ্ছা, এখানে এন্ট্রির ব্যাপারটা খুবই ইজি, আপনি শুধু শিটগুলির সাথে পরিচিত হন, আর একবারে তো এগুলি বুঝে আসবে না। আচ্ছা, এখন আসি। এখন এটা ছিল একজন চাকরিজীবীর, এখন উনি চাকরিজীবী না, যদি ব্যবসায়ী হয়, ধরে নিলাম উনি ব্যবসায়ী, তাহলে আমি এই ডাটাটা মুছে দিলাম, হ্যাঁ, এই ডাটাটা মুছে দিলাম। উনি একজন বিজনেসম্যান, তখন কি হবে? উনি একজন বিজনেসম্যান, ধরে নিলাম উনি একজন বিজনেসম্যান, তখন কি হবে? টাকাটা কোথায় বসবে? আমি কি ব্যাংক ব্যালেন্সে বসাবো, নাকি টাকাটা ওই ক্যাশে বসাবো, নাকি সেটা ক্যাপিটাল হিসাবে যাবে? ক্যাপিটাল হিসেবে ক্যাপিটাল যাবে। হিসেবে যাবে। তাহলে আমার ব্যাংকে টাকাটা বসানোর সুযোগ নাই, ক্যাশ ইন হ্যান্ডে টাকাটা বসানোর সুযোগ নাই, তাই তো? আছে কি? মানে এই জি। I10B তে কি আছে? না, নেই। নাই। তাহলে আমি নেওয়া যায় সামান্য কিছু, না, এটা বেশি তো না। হচ্ছে, এটা কোনটা নিতে পারবেন? আউটসাইড অফ বিজনেস, ক্যাশ ব্যাংক ব্যালেন্স আউটসাইড অফ বিজনেস। বিজনেসের বাইরে যদি থাকে তখন সেটা নিতে পারবেন, তাই তো? বিজনেসের বাইরে আপনার, হ্যাঁ, ব্যবসা বহির্ভূত, হ্যাঁ ঠিক আছে, থাকে, হ্যাঁ। ব্যবসা বহির্ভূত নিতে পারবেন। হুম। এখন আমি আমি একটা 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 করে যাই। আমি ধরে নিলাম আমার শুধু এখন বিজনেস, তাহলে আমি এখন আগে ছিলাম চাকুরিজীবী, এখন বিজনেস হিসেবে আপনি বিবেচনা করেন নিজেকে, এবং সবকিছুই আপনার আছে। আপনার বিজনেসম্যান হিসেবে আপনার জমি থাকতে পারে, বিজনেসম্যান হিসেবে আপনার সঞ্চয়পত্র থাকতে পারে, বিজনেসম্যান হিসেবে আপনার প্রভিডেন্ট ফান্ড থাকতে পারেন, মোটর গাড়ি থাকতে পারে, গোল্ড থাকতে, সবই থাকতে পারে। তাহলে এখন দেখতে পাচ্ছে কি, আমার পার্থক্য কত? 24,35,080। তাহলে এই টাকাটা কোথায় বসবে? ক্যাপিটালে। ক্যাপিটালে চলে যাবে, বিজনেস টাইপ অফ ক্যাপিটাল, ঠিক আছে? লাইবিলিটি জিরো, চলে গেল। এখন বিজনেসের নাম মেসার্স কি যেন দিয়েছিলাম কালকে, ফার্নিচার, সায়েম ফার্নিচার, নাকি SAYEM। SAYEM। আচ্ছা, আমি এটা পরে দিয়ে দিলাম। আচ্ছা, দেখেন, তার মানে টোটালটাই, মানে অর্থাৎ আমি ব্যবসা বাণিজ্য করি, আমার টোটালটাই এখন আমি ক্যাপিটাল হিসেবে নিয়ে নিলাম। এটা কিন্তু আমি আবারও বলছি, আপনারা প্রথম প্রথম করতে গেলে আপনাদের ব্রেনে লাগবে এটা, ঠিক আছে? আমি মানে এটা এটা আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, আপনাদের ব্রেনে হিট করবে। হ্যাঁ, প্রচুর সময় যাবে, আপনার এটা পেইন হবে, কিন্তু ধীরে ধীরে আপনারা সেটা ডেভেলপ করবেন। অনেক ফ্যাক্টর দেখেন, আপনি এর উপরে তাকান না। এই ইনকাম, এই দেখেন, এখন আপনার হয়তো সব কয়টা ইনকাম থাকবে না, হয়তো একটা দুইটা বা সর্বোচ্চ তিনটা থাকবে, থাকবে না। তারপরে প্রত্যেকটা আইটেম একটার সাথে আরেকটা যে রিলেশন, সেটা সেটা কিন্তু আপনাকে বজায় রাখতে হবে, সেটা কিন্তু আপনাকে বজায় রাখতে হবে। দেখেন আমার কিন্তু রিটার্ন হয়ে গেল। তাহলে এখানে অ্যাসেট থাকলেও দেখাচ্ছি, এমপ্লয়ার যদি হয় সেটাও বললাম, বিজনেস যদি হয় সেটাও বললাম। আর আপনি যে প্রশ্ন করবেন ই রিটার্নের ব্যাপারে, আপনাকে কিন্তু আগে নিজে প্র্যাকটিসটা করতে হবে, তখন সেটা আপনি প্রশ্নটা করতে পারবেন যে আমি এখানে আটকে গেছি। এখন তো আপনি দেখছেন যে সহজ মনে হচ্ছে, ব্যাপারটা কিন্তু এরকম না। আপনাকে, আপনি যখন প্র্যাকটিস করবেন তখন মনে হবে যে এখানে তো আমি পারলাম না, কেন পারলাম না, এটা কোথায় কি প্রবলেম, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমি এটা কন্টিনিউ যাই, হ্যাঁ। আমি এটা এখন ট্যাক্স এন্ড পেমেন্টে যাচ্ছি। আমরা এই পর্যন্তই দেখলাম অ্যাসেট এন্ড লাইবিলিটি কিভাবে মিলাতে হয়। ট্যাক্সে যাচ্ছি, দেখি আমার ট্যাক্স কত আছে। আমি দেখতে পাচ্ছি আমার ট্যাক্স আছে 1,34,608 টাকা, আমার ট্যাক্স আছে, ঠিক আছে? ট্যাক্স আছে। এখন কি করতে হবে? এটা কিন্তু অটো ক্যালকুলেশন হয়ে গেল,
আপনি যদি রং ইনফরমেশন দেন তাহলে সে রং ক্যালকুলেশন করবে। দেখেন সবটা খাতেরই কিন্তু আমার এখানে ইনকাম আছে, ঠিক আছে, সবটা খাতেরই এখানে আমার ইনকাম আছে। আপনি যদি রং ডাটা দেন, রং ডাটা ইনপুট দেন, সে রং ক্যালকুলেশন করবে। তাহলে আমি এখন কি করব? আমার 1 লাখ টাকার ট্যাক্স দিতে হবে, চলেন যাই ট্যাক্সটা দিয়ে আসি। ট্যাক্সটা কিভাবে দিব, কোথায় সমন্বয় করব বলেন? এই যে দেখেন, এই যে এটার নিচে, এই যে দেখেন আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস, আপনাকে এখানে গিয়ে ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস আপডেট করতে হবে। এই যে, তখন আপনাকে নতুন আরেকটা পোর্টালে নিয়ে যাবে। আবার যাচ্ছি, ব্যাকে যাচ্ছি। এই যে ই ই রিটার্ন লেজার, ঠিক আছে, ই রিটার্ন লেজার, আমি আবার ব্যাকে যাচ্ছি। গো টু রিটার্ন। হ্যাঁ, আপনি লিখতে পারতেন সঞ্চয়পত্র ক্রয় 50 লাখ টাকা। আপনাকে অ্যাজ কি পার করতে হতো প্রিভিয়াস। না, রেজিস্ট্রেশন নাম্বার কোনোটারে দিতে হতো না, কোনটা কবে কিনেছেন কোনোটাই দিতে হতো না। আপনাকে কিন্তু এখন টু দা পয়েন্টে দিতে হবে। আচ্ছা দাদা, যদি এই যে সম্পত্তির ক্ষেত্রে ধরেন এই গত আগের সম্পত্তি ছিল 50,000 টাকা, এই বছর আমি 25,000 টাকা কিনেছি, জি, তাহলে আমি তো এখন তো 75,000 টাকা আমি এখানে দেখাবো। জি, এখানে কি আমার দেখানোর সুযোগ আছে, বলার সুযোগ আছে কোথাও যে প্রিভিয়াস ইয়ারের 50,000 টাকা এবং দিস ইয়ারের 25,000 টাকা, রাইট। এরকম সুযোগ আছে কিনা জি, কোথাও? জি, সুযোগ আছে, আমি চলেন দেখাচ্ছি। এই যে আমি এখানে ঢাকা মৌজায় নিলাম 20 লাখ। এখন যদি বলি এস বিফোর, পূর্বে আপনি রিটার্ন করেছেন, তাহলে এখানে আমি বলে দিব এস বি ফোর। ওকে, জি, শেষ এটা ফাংশন। তাহলে জি। এটা গুলো একটা জমি, আমার আরো জমি আছে, নতুন ক্রয়। তাহলে আমি লিখবো নিউ পারচেজ, এই যে দিয়ে দিলাম নিউ। কোথায় পারচেজ? মৌজা অমুক, দিয়ে দিলেন, এই তো ডেসক্রিপশনে চলে আসবে, আলাদা আলাদা চলে আসবে বুঝতে কোন পারছি। মৌজায় কোনটা, আপনি সব ধরতে পারবেন, ঠিক আছে। মানে প্রত্যেকটা আছে ঠিক। তারপর হ্যাঁ, আর এই যে অ্যাড 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 মোরে ক্লিক দিবেন আর হয়ে যাবে। আচ্ছা, এখন যেখানে ছিলাম, যে আমরা কি করে দিব 7 কন্টিনিউ, আবার আবার দেখাচ্ছি যে এই যে আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস, আপনি যখন কন্টিনিউ দিবেন এই শীটটা আসবে, কোথায় আসবে? ট্যাক্স এন্ড পেমেন্ট। এই অপশনে যখন আসবেন, মেনুতে যখন আসবেন, তখন এটার মাঝখানে দেখেন, মাঝখানে পাবেন আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে যদি আপনি রেগুলার ট্যাক্স দেন, এই যে রেগুলার ট্যাক্স মানে আপনি নতুন করে ট্যাক্স দিবেন, তখন হবে ট্যাক্স পেড উইথ রিটার্ন। এই যে ট্যাক্স পেড উইথ রিটার্ন আপনাকে দিতে হবে। তাহলে এখানে ডেট দিবেন, এই যে চালান, এটা হচ্ছে এই রিটার্নের সাথে আপনি ট্যাক্স দিচ্ছেন। এখানে কিন্তু অনেকগুলি ফাংশন, আপনি এটা এখন কি এটা কি এরকম যে ধরেন আমার ট্যাক্স আছে 50,000 টাকা, কিন্তু অফিস থেকে কাটছে 40,000 টাকা, বাকি 10,000 টাকা আমি এখন দিব, এটা কি হ্যাঁ, এইটাই? এটা হচ্ছে এই যে বাকি 10,000 টাকা এখন দিবেন, এটা হচ্ছে ট্যাক্স পেড উইথ রিটার্ন আন্ডার 173। 173 দ্বারা, হ্যাঁ। জি, তাহলে এখানে দিবেন, এখানে তাহলে যদি আজকের ডেটে দিয়ে থাকেন চালান, আমি দিলাম আজকের ডেটে, বা একটা আজকে কত, 16/8 না, চলো চলো। আমি দিলাম আজকের ডেটে চালান, দিলাম চালান অ্যামাউন্ট, এখানে চালান নাম্বার তো থাকবে, আপনাকে চালান নাম্বারটা বসাতে হবে, চালান অ্যামাউন্ট বসাতে হবে। তারপর এটা হবে ই পেমেন্ট, কোন ব্যাংকে দিলেন, সার্কেল, ট্যাক্সেস জোন, এগুলো আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে ব্রাঞ্চ, কোন ব্রাঞ্চ থেকে দিলেন, ব্রাঞ্চ হচ্ছে লোকাল অফিস, সবই তো সোনালী ব্যাংক, তাই না, জি। অথবা হেড অফিস, যেভাবেই বলেন। তাহলে এই ডাটাগুলো আপনাকে পূরণ করতে হবে। তা এখানে তো আমার চালান দেওয়ার সুযোগ নেই, জাস্ট আমি আলোচনা করে দিলাম, ঠিক আছে। এখন আর কি বলেন, যে আমার তো সোর্সে কাটা আছে। আপনার যদি স্যালারি হয়, তাহলে যদি আইবাস হয় তাহলে এই যে আইবাসে ক্লিক দিবেন। আর যদি আদার স্যালারি হয়, আপনি প্রতিষ্ঠানে, বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন, তাহলে ওই চালান ধরে আপনাকে এখানে এন্ট্রি দিতে হবে। চালানটা কে জমা দিল, রেফারেন্স নাম্বার, রেফারেন্স ডেট, চালান নাম্বার, চালান ডেট, হ্যাঁ, তারপরে সার্টিফিকেট অ্যামাউন্টটা হচ্ছে একটা চালানে প্রতিষ্ঠান যখন চালান দিবে, তখন সে তো 20 জনের চালান একসাথে দিবে। জি, জি, জি। তাহলে সার্টিফিকেট অ্যামাউন্ট হচ্ছে, ধরে নিলাম এখানে 20,000। আপনার এই 20,000 টাকার চালানের মধ্যে আপনার পার্ট কতটুকু, হয়তো 500 টাকা বা 1,000 টাকা অথবা 2,000 টাকা। তাহলে
চালান অ্যামাউন্ট বা সার্টিফিকেট অ্যামাউন্ট আর ক্লেমড অ্যামাউন্ট আপনি, কারণ এই চালানটার মধ্যে তো আরো 10 জন এমপ্লয়ির ট্যাক্স দেয়া, তাহলে সবটা তো আর আপনার না। তাহলে আপনার অ্যামাউন্ট কত সেটা কিন্তু আপনার এমপ্লয়ার আপনাকে যখন স্যালারি শিট দিবে তখন কিন্তু সেটা বলা থাকবে যে আপনি এই 20,000 টাকার মধ্যে আপনার এই মাসের ট্যাক্সের চালান হচ্ছে এত টাকা, আপনাকে তো সে সার্টিফিকেট দিবেই, তাই না? তারপরে ব্যাংক নেম, ব্রাঞ্চ। জি। তাহলে এটা হচ্ছে স্যালারির সমন্বয়, আয় সমন্বয় সেম। তাহলে এখন যদি ব্যাংক ইন্টারেস্ট কাটে, না, ওইটা একটু বলি। হ্যাঁ, আমাদের তো ধর 12 মাসে 12টা চালান দেয়। হ্যাঁ, মানে 12টাই এন্ট্রি করতে হবে, একবারে পারবেন না। 12টা চালান হবে, 12টা চালা এই যে অ্যাড মোড দিয়ে সে এখানে সেভ দিলেই নিচে চলে যাবে, এই যে কলাম হয়ে চলে আসবে, পরে আবার রিফ্রেশ হয়ে নতুনটা আসবে। সময় সাপেক্ষ। হ্যাঁ, অনেক সময় লাগে, অনেক সময় লাগে ভাই। একটা মানে, আর অন্ধভাবে করলে কিছুই লাগে না। 5 মিনিট। আর আপনি যদি সচেতন ভাবে করেন, প্রফেশনালি করেন, অনেক সময় দিতে হবে। আগে ধরেন আমার তো এত কিছু লেখার দরকার ছিল না, চালান অ্যাটাচ করে দিতেন, বলতেন যে চালান সংযুক্ত নাকি, একটা পিন খরচ করতেন আর হ্যাঁ, চালান হ্যাঁ। সংযুক্ত, শেষ। কিন্তু এখন আপনার কিন্তু টু দা পয়েন্টে কোনো তথ্য যদি মিসিং থাকে আপনি কিন্তু ফাইনাল সুন্দরভাবে করতে পারবেন না। যদি তারতম্য থাকে আপনাকে কিন্তু অডিটর কল করবে, করতে পারে। ম্যানুয়াল ম্যানুয়াল রিটার্ন কি স্যার উঠে যাবে স্যার একদম? ওইটা উঠে গেছে অলরেডি। পরিপত্র জারি জারি আপ- হয়েছে তো, হ্যাঁ, উত্তর জারি জারি হয়েছে। হয়ে গেছে অলরেডি। হ্যাঁ। তার মানে অনেক সময় ব্যয় করতে হবে, অনেক আপনাকে ইফোর্ট দিতে হবে, হ্যাঁ। আচ্ছা, তার মানে এটা গেল। এখন যদি আপনার ব্যাংক ইন্টারেস্ট থাকে, খুব ইজি, ব্যাংকের ইনফরমেশন দিবেন, ব্যাংক নেম, ব্রাঞ্চ নেম, অ্যাকাউন্ট নাম্বার। দেখেন আগে কি লিখতেন, ব্যাংকের স্টেটমেন্ট অ্যাটাচ করে দিতেন যে এটা আমার উৎসে কর্তন, সুযোগ নাই। ঠিক আছে, আচ্ছা, তারপরে আসি সঞ্চয়পত্র। এই সঞ্চয়পত্র এখানে নাম্বার দিবেন, তারপরে হচ্ছে এখানে ক্লিক দিবেন ফ্রম ইনকাম, এই যে সিনক্রোনাইজ ফ্রম ইনকাম। ঠিক আছে, ক্লিক দিলে অটো চলে আসবে যত সঞ্চয়পত্র আসে। এটি এটি সহজ হয়েছে সবচাইতে। হ্যাঁ, এটা এটা একটা দিলে অটো চলে আসে, একজনের নামে যদি সব থাকে তাহলে অটো চলে আসবে, কিন্তু অন্যগুলো তো আপনি অটো দিতে পারবেন না। এআইটি যদি থাকে, এআইটি কার্ড থাকে, যাদের গাড়ি থাকে, তখন এআইটি থাকলে এই যে ট্যাক্স পেইড, এআইটি থাকলে এই যে এআইটি, এআইটি অন কার, এআইটি 154, তাহলে কারের যদি গাড়ির যদি ইয়ে থাকে তাহলে এখানে ট্রানজেকশন নাম্বার দিতে হবে, ঠিক আছে, ইউনিক কি দিতে হবে। আর সারচার্জ থাকলে, এনভায়রনমেন্টাল সারচার্জ থাকলে সারচার্জ এখানে ট্যাক্স, দিতে হবে। ওখানে যে ট্যাক্স টোকেনের যে নাম্বারটা সেই নাম্বারটা দিতে হবে শুধু। হ্যাঁ, এখানে দিলেই তো চলে আসবে, ঠিক আছে। গাড়ির এখনো ফাইল আসে নাই, আসবে পরে, তা থাকলে আমি দেখাইতে পারতাম। তাহলে ক্লেম সোর্স ট্যাক্স, এর মধ্যে স্যালারি, আইবাস, স্যালারি, আদার্স, ব্যাংক, সঞ্চয়পত্র, আদার্স, তার মানে 1 2 3 4 5টা, এটা হচ্ছে সোর্স ট্যাক্স। তারপরে ক্লেম এআইটি, এআইটি মানে অ্যাডভান্স ট্যাক্স, এআইটি অন কার, এআইটি অন 154। তারপরে হচ্ছে কি ট্যাক্স পেড উইথ রিটার্ন, যখন আপনি চালানের সাথে, সরি, রিটার্নের সাথে চালান দিবেন। এনভায়রনমেন্টাল সারচার্জ, অ্যাডজাস্টমেন্ট অফ ট্যাক্স রিফান্ড, আপনার যদি কোনো রিফান্ড থাকে, ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস, তারপরে এগুলো যদি আপনি এন্ট্রি করেন, এখানে ক্লিক দিলে ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস আপনি এখানে দেখতে পারবেন, ঠিক আছে। তারপরে ধরেন আমি, জি, যে আমার গত বছর ট্যাক্স হয়েছে 50,000 টাকা, কিন্তু আমার অফিস থেকে জমা দিছে 55,000 টাকা। আমি যথা নিয়মে করছি 5,000 টাকা আমার ওখানে ব্যালেন্স দেখাইতেছে। জি, জি, জি। আমি ওখানে আর কোনো কিছু লিখি নাই। ওই টাকাটাকে আমি এই বছর অ্যাডজাস্ট করতে পারবো হ্যাঁ, কিনা? এই বছর আমি এখন অ্যাডজাস্ট করি নাই, আপনি একটু দিন যে অ্যাডজাস্টমেন্ট অফ ট্যাক্স, তাহলে যে অ্যাসেসমেন্ট ইয়ারটা দিবেন কোন বছরে, যেখানে ইনফরমেশন আছে, তাহলে তো এখন তো অনলাইন সিস্টেম, তাহলে তো অনলাইন সিস্টেমে তো অতিরিক্ততা থাকবে, তা আপনি এটা দাবি করবেন। না, এটার জন্য আমি আমার একটা ফাইল ধরেন এই যে বর্তমানে ডিসিটির কাছে আছে। তো উনি বলতেছে যে না, আপনার যে কাজটা করছেন এটার জন্য আগে কমিশনারের কাছে বা ডিসিটির কাছে আগে অ্যাপ্লিকেশন করতে হয়, তারপরে তার যদি অনুমতি বড় নিতে হয়। অ্যামাউন্ট হয়, ছোট ছোট অ্যামাউন্ট হলে তো আমরাই না করে না দিই। না, 7,000 টাকার, 7,000 টাকার একটা ক্লেম। এখন সে বলতেছে এটা চলবে না, কেন চলবে না? সে বলতেছে যে এটা তো আপনি আগে মানে ক্লেম করেন না, আগে ক্লেম করবেন, অথরাইজ হবে, তারপরে আপনি হ্যাঁ, এটা ক্লেমটা ঠিক আছে, আপনি যদি ম্যানুয়ালি রিটার্ন থাকে তখন সেখানে কি আপনি ক্লেম করছেন? ম্যানুয়ালি রিটার্ন, যে এখন না অনলাইন, জি। ম্যানুয়ালি যেখানে রিটার্ন ছিল সেখানে কি আপনি ক্লেম করছেন, এটাকে বলেন। না, ক্লেম করি নাই, জাস্ট ক্লেম ব্যালেন্সটা না ছিল। করলে তো এটা ডিলে হয়ে গেল।
ওইখানে কিন্তু অপশন আছে ক্লেমের, ক্লেম, ম্যানুয়ালি রিটার্নে হ্যাঁ ক্লেমের হ্যাঁ। কিন্তু অপশন আছে। এই যে অতিরিক্ত পরিশোধ মানে নতুন এই যে এই যে 11/2/2023 অতিরিক্ত পরিশোধ, এখানে ব্র্যাকেটে লিখে দিতে হয় রিফান্ড বা ফেরতযোগ্য। মানে আমরা ভয়ে লিখে দেয় কেন, রিফান্ড লিখলেই সঙ্গে সঙ্গে আবার অডিটে পড়ে, তো এই জন্য ভয়ে লিখি না। হ্যাঁ হ্যাঁ, সে তখন তো এটারে মানে মার্চ করে দিবে আর কি। তারপরে এই হ্যাঁ যে হ্যাঁ। তারপরে এখানে আছে ওই যে ধরেন এই যে প্রত্যর্পণযোগ্য করের সমন্বয়, ওই যে 8 পৃষ্ঠার যে রিটার্নটা আছে, জি। এখানে কিন্তু ঘর আছে, আপনাকে দাবি করতে হবে। না, আচ্ছা আমাদের আচ্ছা। আমরা আমরা আবার শুনছিলাম যে দাবি করার সঙ্গে সঙ্গে নাকি গভর্নমেন্ট যখন দাবি, আপনাকে না টাকা ফেরত দাবি দিবে। করবেন ঠিক আছে, গভর্নমেন্ট তো চাইবেন এটা ফেরত দিতে। হ্যাঁ, অডিট 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 অডিট। জি ধন্যবাদ। আমি আবারও বলছি, এই যে প্রসেসগুলি আপনাকে ধীর স্থির ভাবে এগুলি রপ্ত করতে হবে। হুট করেই কিন্তু আপনি দক্ষ হতে পারবেন না। আমরা যারা প্র্যাকটিশনার, আমাদেরও কিন্তু প্রচুর সময় লেগেছে কাজ করতে 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 করতে, এখন হয়তো ইজি লাগে। প্রথমে আপনাকে এই এই পোর্টাল অন করলেই আপনি বিরক্ত হইতে পারেন। আপনি চিন্তা করে দেখেন কতগুলি অপশন, যার কিছু নাই তার কোনো ফ্যাক্টর না। আপনার যদি সব ধরনের অ্যাসেট থাকে, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা থাকে, আপনার সব কয়টা অপশনেই টাচ করতে হবে। তাহলে আপনি যদি নিজে স্কিল থাকেন অবশ্যই নিজে করবেন, আর না হলে অবশ্যই একজন দক্ষ পার্সনের প্রথম প্রথম সহযোগিতা নেবেন। ঠিক আছে? মানে না হলে কি হবে, আপনি সেভ করতে গিয়ে বিপদগ্রস্ত হবেন। ঠিক আছে, এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। তাহলে আমি আবার রিটার্নে ফিরে যাচ্ছি। আচ্ছা, তাহলে এখানে একটা এখন, প্রশ্ন ছিল। জি হ্যাঁ, আমি প্রশ্ন তো আমি কি অবশ্যই শুনবো। আমি এইখান থেকে সরাসরি কি ধরেন কিছু টাকা ডিপোজিট যেটা করতে চাই, ডিপোজিট করতে পারবো কিনা এই ফাইল থেকে বা এই রিটার্ন রিটার্ন অবস্থা থেকে? ধর আমার 10,000 টাকা কম পড়ছে, আমি চাচ্ছি যে এটার মাধ্যমে এখনই এটা পেমেন্ট করার জন্য আর কি। মানে কি ডিপোজিট? না মানে আমার ট্যাক্স আসছে 20,000 টাকা, আমি 18,000 টাকা কাটছে, 2,000 টাকা কম পড়ছে, আমি জি 2,000 টাকা এখন মানে ডিপোজিট করতে চাচ্ছি এই হ্যাঁ, রিটার্নের পারবেন মাধ্যমে। পারবেন। এই যে আপনি ওইখানে যে ট্যাক্স পেড উইথ রিটার্ন অপশনটা দেখালাম আমি, হ্যাঁ, দেখছি দেখছি ওই ওই ওইখানে ঘরটাতে ক্লিক দিলেই এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। মানে সরাসরি আমার অ্যাকাউন্ট থেকে রাইট, টাকা নিয়ে যাবে। রাইট। অ্যাকাউন্ট থেকে বিকাশে টাকা রাখবেন, ওটা এটা কেটে নিবে। বুঝতে পারছি, বুঝতে পারছি, বুঝতে পারছি। তাহলে এই যে এখন এখন দেখেন রিটার্ন ভিউ, এখন দেখেন রিটার্ন ভিউ, এই যে সমস্ত রিটার্ন আপনি কিন্তু সাবমিটের আগে এক নজর দেখে নিবেন। সাবমিটের আগে এক নজর দেখে নিবেন, প্রয়োজনে প্রিন্ট করে ম্যানুয়ালি সেটা চেক করবেন। প্রয়োজনে ম্যানুয়ালি সেটা চেক করবেন। দেখেন অনেক ইনফরমেশন, অনেক ইনফরমেশন, যেহেতু আমি ব্রডলি আপনাদের সাথে শেয়ার করেছি এগুলো। ঠিক আছে, অনেক ইনফরমেশন। এই যে অ্যাজ বিফোর মৌজা ঢাকা 5 ডেসিমেল, হ্যাঁ চলে আসছে। আচ্ছা জি। আচ্ছা, এখন এই ই রিটার্নের উপরে কারো কোনো যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে করেন। হ্যাঁ আচ্ছা দাদা, ওই যে সাপ্লাই পর্যায়ে যেমন কোনো প্রতিষ্ঠানে আহ কোনো কিছু সেল দিছি, ওখান থেকে যারা উৎসে কর কাটে, হ্যাঁ, এই উৎসে করটা এখানে কোন জায়গায় পোস্টিংটা হবে? ওই যে টিডিএস, এটা তো টিডিএস, এই যে এখানে। আচ্ছা, দেখো লেজারে তো, না? হ্যাঁ এখানে চলে আসতে হবে। এখানে ওই যে যে টিডিএস আছে না, একটা ঘর আদার্স ছিল না, আদার্স, টিডিএস লেখার পরে এটা আদার্স ছিল নিচে, 5 নাম্বার যে এটা ছিল সঞ্চয়পত্রের নিচে। একটু নেটটা হয়তো, হ্যাঁ নেটটার জন্য হয়তো প্রবলেম হচ্ছে। এখানে আদার্সে গিয়ে আপনি টিডিএস এর এটা পাবেন। তবে এই যে এখানে, এই যে আদার্স। আচ্ছা আর আচ্ছা। আপনি যে সমন্বয় করবেন, আপনার কিন্তু ইনফরমেশন লাগবে, তার চালান লাগবে। আপনি এখন আর আগের মতো ওই যে পেমেন্ট সার্টিফিকেট দিয়ে কিন্তু আপনি অ্যাটাচ করতে পারবেন না। সে যে পেমেন্ট দিল তার কিন্তু হ্যাঁ চালান লাগবে। ধরেন আপনি সাপ্লায়ার অথবা আপনি ঠিকাদার, আপনি পেমেন্ট সার্টিফিকেট নিয়ে আসেন, সে যে হ্যাঁ, আপনার কাছ থেকে কর্তন করলো কোন চালানে সেগুলি জমা দিয়েছে ব্যাংকে, সেগুলির কিন্তু কাগজ লাগবে, মুখে মুখে আর হবে না। বুঝতে পারছি। কিন্তু ওই যে সরকারি যে এজি অফিসের মাধ্যমে যে সাপ্লাই গুলা হয়, ওগুলা তো আর চালান হয় না, ওগুলা হয় হচ্ছে আপনার টোকেন।
টোকেন নাম্বার দিয়ে, তা যেটা যেটা আইবাসে দেওয়া হয়, যেভাবেই আইবাস থেকে। দেখ যেভাবেই দেখ, সে যে ব্যাংকের কোষাগারে জমা দিল সেই একটা কাগজ তো আপনাকে দিবে, হ্যাঁ, হ্যাঁ। তাই না? না, আর না, এখানে কিন্তু ম্যান্ডেটরি, এগুলি ছাড়া কিন্তু হবে না। টোকেন না, সে অবশ্যই চালান দেয় আপনাকে, হয়তো টোকেন দেয়, কিন্তু তার তো অবশ্যই চালান থাকবে, সেটা কিন্তু কালেকশন করতে হবে। আচ্ছা, আবার এই যে ব্যাংকরা কি করে, ব্যাংকরা কিন্তু অনেক সময় চালান দেয় না, তারা প্রত্যয়ন দিয়ে ওখানে লিখে দেয় যে এটা বাংলাদেশ না, ব্যাংকের মাধ্যমে। চালান আমি নিয়েছি। যেমন ধরেন, আমার এক ক্লায়েন্ট ব্যাংকে ভাড়া দিছে, সে ব্যাংকের অফিস ভাড়া দেওয়ার সময় সে তো টিডিএস কেটে রাখে, কিন্তু এটা হ্যাঁ, মেনটেন করে হেড অফিস। রাইট। হেড অফিস থেকে আমি পরে কালেকশন করে এনেছি, আপনাকেও তেমনি কালেকশন করে আনতে হবে। কিন্তু ওরা তো ওদের লেটার হেড পেডে প্রত্যয়ন দিয়ে। না, আপনাকে চাইতে এক- হবে। এখন তো এটা গত বছর পর্যন্ত ঠিক ছিল, এই বছর থেকে তো আপনি পারবেন না। আপনি আপনার মতো এরকম সবাই চাইবে এখন। বুঝতে পারছি। আগে তো সার্টিফিকেটটা দিলেই হতো, তাই না? ব্যাংকের সার্টিফিকেট হ্যাঁ। ফিল করা আছে, অসুবিধা নাই। এখন তো আপনাকে সার্টিফিকেট শো করার অপশন নাই, অ্যাটাচমেন্ট আর নাই। এইখানে যে যেমন এই যে চালান নং আছে, এই চালান নং এ যদি চালান নাম্বারটা দেয়, ওটা কি অটোমেটিকলি ওই অ্যামাউন্টটা আসবে না হ্যাঁ, চলে ওইটা আসতে পারে, ম্যানুয়ালি? অনেক সময় অটোমেটিকলি চলে আসে। আর যেটা আসবে না সম্ভবত ওইটা ওই যে একসাথে অনেকের দিস, ওইটা মনে হয় ম্যানুয়ালি হ্যাঁ, বসাতে হবে। ম্যানুয়ালি বসাতে হবে। হ্যাঁ। বুঝতে পারছি। তো জটিলতারা স্যার বাড়লো। এই যে কিছু কিছু স্যার ক্ষেত্রে, যেমন ব্যাংক, আজকে আমার একজন ক্লায়েন্ট, আমি কিন্তু তাকে বলছি যে আপনি অফিসে যান, গিয়ে ওই যে পেমেন্ট সার্টিফিকেট নিয়ে আসে, যে চালানো নিয়ে আসে। আপনি না, এটা তো সবার জন্যই, তাই না? সবাই চাইবে। স্যার যেমন ব্যাংকে অ্যাকাউন্টের অ্যাকাউন্টের এগেনস্টেও যে, সাপোজ আমার একটা ডিপিএস আছে, ডিপিএস এর এগেনস্টে যে টিডিএস টা কাটা হইছে, জি, জি। ব্যাংকও কিন্তু একটা জাস্ট অ্যাকনলেজমেন্ট পেপার দিবে না, ব্যাংকে ব্যাংকের কিন্তু। ক্ষেত্রে দেখেন, এই যে ব্যাংকের অপশন কিন্তু ভিন্ন, ব্যাংকের কিন্তু ব্যাংকের চালান ক্ষেত্রে নাই। ভিন্ন স্যার, জি এই স্যার এটাই এই বলতে এই যে চাচ্ছিলাম, এই যে ইন্টারফেস দেখেন, ব্যাংকের ইন্টারফেস তো হ্যাঁ, ভিন্ন। এই যে বুঝতে ব্যাংক পারছি। নেম, ভিন্ন আর কি। ব্যাংক নাম, আপনি তো অ্যাকাউন্ট নাম্বারই দিচ্ছেন। এই যে টিডিএস, অ্যাকাউন্ট টাইপ, এখানে তো চলে আসলো, আপনি ক্লিক দিবেন, ব্যাংকের সাথে এটা তৈরি হয়ে যাবে, বাংলাদেশ ব্যাংকের সাথে এটা ক্রস চেক হয়ে যাবে। বুঝতে পারছি। জি স্যার, ব্যাংকের ক্ষেত্রে লাগে না, আমি দেখছি স্যার আপনি। আচ্ছা, আমি আবারও বলছি সেটা হচ্ছে, একবার এটা বুঝে আসবে না, হ্যাঁ, বারবার প্র্যাকটিস করতে হবে। আর আমি এই রেকর্ডিংটা আমি ইউটিউবে দিয়ে দিব আমাদের, হ্যাঁ, আপনাদেরকে তো দিবই, ইউটিউবে দিয়ে দিব, আপনারা একটু বারবার দেখবেন। ঠিক আছে? জি, জি দাদা ঠিক বলছেন। ওই যে ভিনের সময় যে ব্যাড আমরা সাবমিশন দেই, জি, জি। প্রথম প্রথম খুবই হিজিবিজি লাগছিল। হ্যাঁ, হ্যাঁ, এখন আসলে প্র্যাকটিস হয়ে গেছে, এখন ভিন রিটার্ন, অনলাইন রিটার্ন সাবমিট করাটা একবারে ইজি। হ্যাঁ, হ্যাঁ, রাইট। বাট এটা এটার ঠিক, একটা এআইটি তে মানে ই রিটার্নে অনেক কিছু অ্যাড করছে, জানি না, প্রচুর দেখা যাক। ইনফরমেশন, প্রচুর ইনফরমেশন, প্রচুর ইনফরমেশন। আমি চেষ্টা মানে করে যাচ্ছি আপনাদের জন্য। তা আপনাদের এই যে আজকে তো 5 দিন হলো, ঠিক আছে? তা এখন এই 5টা ক্লাসের মধ্যে, এখন তো মূল হচ্ছে ই রিটার্ন। দেখেন, এখানে কিন্তু ল নাই, কিন্তু লটা কিন্তু আপনাকে আলাদা করে জানতে হবে। আপনাদের আরো যদি কোনো প্রশ্ন থাকে বলেন। এখন তো একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমরা যখন প্র্যাকটিক্যালি করব জি, তখন যে জি। সমস্যাটায় পড়বো, তখন সেই সমস্যার থেকে আপনার কাছ থেকে কিভাবে সাহায্য পেতে পারি? আচ্ছা, আমাকে কল দিবেন, যদি ধরতে না পারি মেসেজ দিয়ে রাখবেন। আমাদের এই যে গ্রুপটা যে আছে, এই গ্রুপে কি কোনো লেখলে কোনো সাহায্য হ্যাঁ, পাওয়া যাবে যাতে? অসুবিধা নাই। আমি না পারলে, আমি যদি অ্যাটেনশন দিতে না পারি, আরেকটা ভাই অ্যাটেনশন দিবে, এটা তো সুবিধা। জি, 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 জি। আপনার আনসারটা হইলো জানা, তাই না? আপনি যদি মানে পেরে যান, সমাধান হয়ে যায়, তাহলে তো আমাকে লাগবে না। না, সেটা কি আপনি কি ক্রস চেক, আপনি কি ক্রস চেক করবেন কিনা ধরেন হ্যাঁ, অসুবিধা নাই, আমাকে কল দিয়েন, আমি ফোনেই ধরি। আমার যত ধরেন পার্টিসিপেন্ট আছে, আমার তো ধরেন প্রায় 2-3 হাজার পার্টিসিপেন্ট হবে সারা বাংলাদেশে। আমি সবাইকেই চেষ্টা করি হেল্প করতে, হ্যাঁ। কারণ কেউ কোথাও যদি ঠেকে যায়, পরিচয় দেয় যে আমি আপনার এই বছর স্টুডেন্ট ছিলাম, আমি আমরা হেল্প করি। এই বছর আমরা ঠেকবই মানে, হ্যাঁ, অসুবিধা নেই, আমাকে কল দ্বিতীয় দিয়েন। কোনো অপশন নাই, না থাকার জি, কোনো অপশন নাই। জি, জি, আমাকে কল দেন। আমি তো এটাও বলছি যে এইভাবে
এটা শেষ হবে না। আপনার আমাকে কল দিয়েন, সময় দিয়েন। অনেক সময় তো এই যে ক্লায়েন্টের সামনে থাকি থাকি, সব সময় তো ধরতে নাও পারি, কিন্তু আমাকে সময় দিয়েন বা মেসেজ দিয়ে রাখেন। যদি না ধরি মেসেজ দিয়ে রাখবেন, তখন তো আমি নিজেই হয়তো ব্যাক করবো। হ্যাঁ, জি জি। হ্যাঁ, তখন থ্যাংক তো আমি বুঝবো যে কে কল দিল। তাহলে আমরা আমাদের যে ট্রেনিং সেশন, তাহলে কি আমরা এখানে শেষ করতে পারি আজকে? জি। তাহলে আলহামদুলিল্লাহ। আমাদের এই কোর্স, তাহলে এখানে আমি সমাপ্তি টানতে পারি? জি, তার আগে একটু বলি বলেন। যে আসলে মানে আমার তরফ থেকে আমি বলতেছি যে কোর্সে যখন শুরু হলো বা যখন আমরা এটা ইনভেস্টমেন্ট ইনভেস্টেড হইলাম, তখন যে ধরনের এক্সপেকটেশন ছিল, জি, আসলে আজকে ক্লাস 5টা ক্লাস শেষে আমাদের ওই যা আমার যা আশা করছিলাম তার চেয়ে অনেক বেশি পাইছি ওইটা। ধন্যবাদ, ধন্যবাদ। বেশি পাইছি, এবং জিনিসগুলো এত সুন্দর এবং সাবলীল ভাষায়, মানে আসলে বইয়ের ভাষায় না, আপনার নিজের ভাষায় যেভাবে বুঝাইছেন, যেটা আমাদের খুবই কাজে লাগছে। বিশেষ করে আমি আমার কথাই বলতেছি, বাকি জি, ভাইরা জি, হয়তো তাদের অনুভূতিটা জানাবে, আমি আমার কথা বলতেছি। জি, এবং জি, সবচেয়ে বড় ধন্যবাদ। পাওনা যেটা যেটা আমি লাস্ট প্রশ্ন করলাম, যে হয়তো আমরা এই বছর ঠেকেই যাব, এই ঠেকলে কিভাবে উদ্ধার করবো, যে প্রশ্নের উত্তরটা আপনি দিলেন, সেজন্য আমি আসলে অন্তঃস্থল থেকে আপনাকে ধন্যবাদ জানাই না, স্যার। না, ধন্যবাদ, ধন্যবাদ। আমি সারা দেশে আমার যারা আছে, ধরেন আমার যারা প্রশিক্ষণার্থী আছে, আমি সবাইকে হেল্প করি অকপটে। আমি কখনোই এখানে আমার বিজনেস হবে কিনা এটা চিন্তা করি না। আমি এমনিতেই একটা অপরিচিত মানুষও যদি আমাকে কল দেয়, আমি তাকে বলে দিই যে ভাই এভাবে করেন। আর যদি কমপ্লেক্স হয়, তখন বলি যে ভাই আপনার নিকটস্থ কারো কাছে যান। ঠিক আছে, এই কথাগুলো আমি বলি। আর এটাও ঠিক, আমি হয়তো সবাইকে খুশি করতে পারবো না, কারণ একটা ক্লাস অনেক ধরনের, এক একজনের এক এক ধরনের এক্সপেকটেশন থাকে। ঠিক আছে, আমি সর্বোচ্চ এফোর্ট দিয়ে চেষ্টা করেছি, সবাইকে হয়তো সন্তুষ্ট করতে পারবো না, ভুল ত্রুটি থাকতে পারে। তো সেগুলি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভবিষ্যতে যখন আরো ক্লাসের আয়োজন করব, তখন সাথে থাকবেন। আপনারা উপকৃত হবেন। হ্যাঁ, আমার সাথে ইনশাল্লাহ। কমিউনিকেশন রাখবেন, উপকৃত হবেন। ইনশাল্লাহ জি, ইনশাল্লাহ। জি, জি। দাদা আমি আরো শিখতে চাই, আপনি আবার ক্লাসের অ্যারেঞ্জ করেন, আবার শিখবো। জি, ধন্যবাদ। ধন্যবাদ। জি আর জি স্যার, আপনি যদি অ্যারেঞ্জ করেন আমিও শিখতে চাই স্যার, জি, জি, মানে থ্যাংক ইউ, কন্টিনিউ থাকতে চাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্যার, কর্পোরেট ট্যাক্সটা যদি অ্যারেঞ্জমেন্ট করেন আরো ভালো হয় হ্যাঁ, স্যার। এখন করছি না কেন, এখন হচ্ছে ফাইল ম্যানেজমেন্টের দিকে মন দিচ্ছি। আর হচ্ছে আমাদের জি। যে ওয়েবসাইটটা আছে সেটা ডেভেলপমেন্ট চলছে। যেমন এই যে আপনাদের সাথে এই যে কথা বলছি বা ক্লাস নিচ্ছি, এটার জন্য আবার আমার বিকালে ব্যাকআপ নিতে হয়। নাহলে এত ফোর্সে কিন্তু আমি কথা বলতে পারবো না। ঠিক আছে, তাহলে দেখা গেল যে ক্লাসগুলি নিলে মানে অন্য জায়গায় হিট করে। যেমন ধরেন আপনি আসার আগে ওই যে সন্ধ্যা থেকে ওই 8:30 পর্যন্ত কিন্তু বিভিন্ন ক্লায়েন্টের সাথে কথার মধ্যেই ছিলাম। হ্যাঁ, বিভিন্ন, আর আমি যেভাবে মানুষকে অকপটে তথ্য দিয়ে শেয়ার করে, এভাবে সাধারণত কেউ করে না। হ্যাঁ, আমি এটা এনজয় করি, মানে অর্থাৎ মানুষকে আমি তথ্যটা দেই, সে যেন নির্ভয় হয়। এটা আমি চেষ্টা রাখি। এখন সে কিভাবে রিসিভ করবে এটা তার, কিন্তু আমার তরফ থেকে কাউকে বিপদে ফেলে ব্যবসা করার জন্য এই মনোভাব আমি রাখি না। হ্যাঁ, কারণ আমি একটা তথ্য যদি গোপন করি, যে না বলি যে আপনার তো এটা দেখানো দা, আরে দেখাবেন না কি দরকার, তাহলে আমার কিন্তু ভবিষ্যতে এখান থেকে বিজনেস বের হয়ে আসবে। এটার অনেক বিষয় আছে, বিজনেস বের হয়ে, কিন্তু আমি প্র্যাকটিসটা করি। আমি বলে দিই যে ভাই আপনি একটু গভর্নমেন্টকে ট্যাক্স দেন, এভাবে গুছিয়ে করেন, আপনার মঙ্গল হবে। আর আপনার ইচ্ছা, পরবর্তীটা হচ্ছে আপনার ইচ্ছা। আপনার 50 লাখ আছে, আপনি ট্যাক্স দিবেন না, আপনি যদি বলেন যে ভাই করে দেন, পরে আমি দেখবো, আমি সেটাই আমলে নেই। ঠিক আছে, আপনি বলছেন ভাই আমার তো করার কিছু নেই, আপনি ক্লায়েন্ট, আমি সেবাদাতা, আপনি যদি এভাবে চান করে দিব, কিন্তু লাইবিলিটি আপনার। আমি বলে দিই, এইভাবে ভাই প্র্যাকটিস করি। তা আপনাদের দুয়ায়, আপনাদের আশীর্বাদে কাজ করে যাচ্ছে। হ্যাঁ, সারা দাদা, দেশে, সারা দেশে টুকটাক কাজ করে যাচ্ছে, অর্থাৎ আমি খুবই ট্রুলি প্র্যাকটিস করি। হ্যাঁ, আমার ডিমান্ড আছে, আমি একটা কাজ করব, আমি চাইবো যে আমার এখানে 10,000 লাগবে, আমার এখানে 20,000 লাগবে, এটা আমি চাই। সেটা ডিফারেন্ট কেস। ঠিক আছে, কিন্তু ওই যে মানুষকে বিপদগ্রস্ত করে যে ধরনের করা, সেটা করি না। হ্যাঁ, একটা বড় ফাইল, আমার এখানে ইফোর্ট আছে, আমার এখানে মেধা আছে, অবশ্যই আপনাকে পেমেন্ট করতে হবে, তাই না? অবশ্যই আমি সেই পেমেন্ট চাইবো, এটা তো প্রফেশনাল ইস্যু, ইন্টেলেকচুয়াল ব্যাপার। আমি তো আমার মেধা খরচ করব, আমি চাইবো। কিন্তু আরেকটা হচ্ছে যে ইন্টেনশনালি আপনাকে ক্ষতিগ্রস্ত করা। হ্যাঁ, বিভিন্ন বিষয় শব্দ চয়নের মাধ্যমে আপনাকে ক্ষতিগ্রস্ত করা, সেগুলো কিন্তু আহ, ভিন্ন বিষয়। হ্যাঁ, সেগুলি থেকে বিরত থাকাটা উত্তম। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। অনেক ভালো লাগলো, দাদা, আপনাদের দাদা, প্রাণবন্ত আলোচনা লাস্ট শুনলাম।